আমরা সবাই দেখলাম যে গতকালকে পাকিস্তানরে ভারত হারাইছে এবং বরাবরই কিন্তু আইসিসি ইভেন্টের মধ্যে হারায় যাইতেছে। কিন্তু আমরা কি কোনো সময় দেখছি যে পাকিস্তান এইভাবে কন্টিনিউ ভারতের এগেনস্টে আইসিসি ইভেন্টে আনসাকসেসফুল হওয়ার কারণ কি? শুধু একটা দুইটা কারণ না, এখানে যদি আমি ডিসক্রাইব করি প্রচুর কারণ আছে এখানে, একের পর এক আমি এখানে কইতাছি। ফার্স্ট অফ অল যদি আমি কই পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ নিয়ে কথা কইতেছি, টিম সিলেকশন নিয়ে কথা কইতেছি, তারপরে তাদের যে অ্যাটিটিউড বা পজিটিভ মাইন্ডসেট এটা নিয়েও কথা কমু, তারপরে তাদের যে সিলেকশন কমিটির যে মেম্বাররা বা তাদের থিঙ্কিংটা এটা নিয়েও কথা কমু, এবং তারা যে পজিশনে খেলতেছে বা যেই ধরনের ক্রিকেট খেলতেছে এটা অর্থাৎ সবগুলি মিললে সেটাই কিন্তু তাদের এনে একটা দায়বদ্ধতা আছে, যেই কারণে তারা ফেল হইতেছে, কন্টিনিউ ফেল হইতেছে। তারা ছোট ছোট টিম ছাড়া এমন কোনো বড় টিমের সঙ্গে বা কোনো ইভেন্টে কিন্তু সাকসেস পায় না। আমি কিন্তু এটা বরাবর দেখাইতেছি। আর সেরকম কোনো হিউজ এমন কিছু করতেছে না রেগুলারলি, যার ফলে তারা ক্রিকেট গ্রোথ হইব বা উন্নতি হইব, তাদের প্লেয়ারের মাইন্ডসেট সেরকম কোনো কিছু চেঞ্জ হইতেছে না, যেটা ভারতের ক্ষেত্রে দেখি। ভারতের বা ইংল্যান্ডের বা অস্ট্রেলিয়ার কিন্তু রিজার্ভ ক্রিকেটার বা তাদের যে ডোমেস্টিক ক্রিকেটার প্রত্যেকটা কিন্তু খুব দুর্দর্শ, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এগুলি আমরা খুব কমই পাই। তো গতকালকের ম্যাচ দিয়ে যদি আমি আলোচনা করি, তো সেখানে তারা যে টিম সিলেকশন নাম্বার ওয়ান, তাদের যে টিমের মধ্যে পেস অ্যাটাকের ইয়েটা বরাবরই বেশি, কিন্তু দুবাইয়ের কন্ডিশনে কিন্তু স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন বর্তমানে যা হইতেছে, কিন্তু তাদের একজন হয়েছে মেইন স্পিনার, যেটি হচ্ছে আবরার আহমেদ, যারে খেলতে গিয়ে ভারতের ব্যাটসম্যান একটু স্ট্রাগল করছে, তারা পিক করতে পারছে না ঠিক করে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখলাম শুভমন গিল একটা আউটস্ট্যান্ডিং একটা বলে বোল্ড হয়েছে। তো সেই জায়গার মধ্যে পাকিস্তান টিম সিলেক্টররা যদি সেখানে প্রপার আরেকজন জেনুইন স্পিনার নিত, তাইলে কিন্তু সেখানে একটু অন্যরকম হইতে পারত, বাট সেরকম তারা করতে পারছে না সিলেকশনের মধ্যে। নাম্বার টু, তাদের যে দুজন পার্ট টাইম স্পিনার আছে, ব্যাটিং অলরাউন্ডার বা স্পিনার যারা করেন, সালমান আলী আগা আর একটা হচ্ছে খুশদিল শাহ, তাদের স্পিনের মধ্যে সেরকম কোনো ধান নাই, আমরা যেটা অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাডেজার মধ্যে আমরা দেখতে পাই। যার ফলে ভারত কিন্তু বরাবরই পেসের এগেনস্টে খুব ভালো খেলে এবং খেলে আইতেছে, বাট স্পিনের এগেনস্টে সেরকম কোনো সাকসেস ভারত পাইতেছে না। তাছাড়া ভারতের যদি আমি রিসেন্ট হিস্ট্রি দেখি, তারা কিন্তু স্পিনের এগেনস্টে বরাবরই স্ট্রাগল করছে, ইভেন বাংলাদেশের ম্যাচও কিন্তু একটু স্ট্রাগল ফেস করছে। পাকিস্তান ওই অ্যাডভান্টেজটা কাজে লাগাইতে পারছে না, রং একটা টিম সিলেকশন করেছে। এবং তাদের স্কোয়াডের মধ্যে বাকি স্পিনার কি এরকম স্পেশাল স্পিনার আসিল না নাই, এটা তারা কইতে পারবো। তো যাই হোক, এবার সেখানে রিজওয়ানের ক্যাপ্টেন্সি খুব ভাজে। ব্যাটিং ডিপার্টমেন্টে যদি কই, নাম্বার ওয়ান সবার আগে আমি কমবো এখানে বাবর আজম, যেটা পাকিস্তানের একটা হেডেক। সে কোনো সময় পাকিস্তানের লেগে ম্যাচ জিতাতে পারতেছে না। এরকম প্লেয়ারে সবার আগে টিম থেকে বার করা দেওয়া উচিত। বাবর আজমের কারণে কিন্তু পাকিস্তান অনেক ম্যাচ হারতেছে, বিশেষ করে বড় বড় বিগ ইভেন্টে এবং ইন্ডিয়ার এগেনস্টে বা বড় বড় টিমের এগেনস্টে সে কোনো ভালো রানই করতে পারতেছে না। তারা নিয়ে এত বড় হাইপ ক্রিয়েট করে রাখছে। তার ক্যাপ্টেনশিপ চেঞ্জ করছে করে সে রিজওয়ানরা দিছে, রিজওয়ানও সেম। গতকালকে যা দেখলাম, যে জায়গার মধ্যে যে শটটা খেলছে এবং যেহেতুগুলি বল সে ডিফেন্ড করছে, অর্থাৎ মাত্র 46 রান করছে, অলমোস্ট 80+ গোল খেলে সেরা। তো সে জায়গার মধ্যে রিজওয়ানের মতো একটা প্লেয়ার ক্যাপ্টেন হিসাবে সেখান থেকে খেলাটা বার করতে পারছে না, অর্থাৎ একটা ভুল টাইমে ভুল একটা শট খেলা আউট হয়েছে। একটা ক্যাপ্টেনের চিন্তাধারা কোনো সময় এরকম হইতে পারে না, না স্ট্রাইক রোটেট না কোনো কিছু। যদিও তারা দুজন মিলে পার্টনারশিপটা করছে 100 রানের, কিন্তু তারপরে কিন্তু তারা সেরকম রান করতে পারছে না। কিছুক্ষণের মধ্যে কিন্তু দুজনই আউট, অর্থাৎ এক ওভারই পরপর দুই বলে গেল না। আমরা দেখলাম এক ওভার ব্যবধানে সাউথ শেফিল্ডে আউট হয়ে গেছে। এই হচ্ছে পাকিস্তান, অর্থাৎ দুইটা সেট ব্যাটসম্যান আছে সেই জায়গার মধ্যে, দুইটা সেট ব্যাটসম্যানই পরপর আউট। তারপরে যে ব্যাকআপ নিছে একমাত্র খুশদিল শাহ, সে যদি ওই ইনিংসটা না খেলতো তাহলে কিন্তু পাকিস্তান 200 গুন্ডিও হয়তো পার করতে পারলো নইলে। অর্থাৎ ব্যাটিং একটা মিডল অর্ডারের একটা উইকনেস আমি কিন্তু স্পষ্টতই লক্ষ্য করতে পারছি পাকিস্তানের। যারা ইনএক্সপিরিয়েন্স ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে এসে এই টুর্নামেন্ট খেলতে আসে, ইভেন পাকিস্তানের হোম গ্রাউন্ডে, পাকিস্তানের হোম গ্রাউন্ড বলতে সেখানে দুবাইয়ের মধ্যে পাকিস্তানের রেকর্ড খুব ভালো, ভারতের রেকর্ড ভালো, বাট দুবাই তারা সবচেয়ে বেশি খেলে। সেই জায়গার মধ্যে তাদের কন্ডিশনও তারা জানা আছে, সব কিছু জানা আছে।
তারপরেও তারা কিন্তু ভারতের এগেনস্টে সেরকম কোনো সুবিধাই করতে পারছে না, বা ভারতে একটা যে চ্যালেঞ্জ দিব এটাও করতে পারছে না। ইভেন বাংলাদেশ কিন্তু একটু চ্যালেঞ্জ দিছে, 228 রান বা 29 রান করতেই কিন্তু ভারতের 46 ওভার লেগে 47 ওভার লাগছে। সেই জায়গার মধ্যে কালকে আমরা যা দেখলাম, পাকিস্তান কিন্তু কোনো কিছু করতে পারছে না চ্যালেঞ্জ, ভারত ইজিলি ম্যাচ বাইর করে নিছে। প্রথম দিকে রোহিত শর্মা যে সুন্দর একটা স্টার্ট দিছে, অ্যাটাকিং মুড অ্যাপ্রোচে যেটা খেলে, গিল আউটস্ট্যান্ডিং ব্যাটিং করছে, 46 রানের একটা ইনিংস, আনবিলিভেবল একটা বল আউট হয়েছে। বিরাট কোহলি অ্যাজ ইউজুয়াল পাপ অফ পাকিস্তান, আমরা যারে কই ওয়ার্ল্ড ক্রিকেটের কিং, সে আবার প্রুভ করছে যে বিরাট কোহলি ফর্মে আসলো না, পাকিস্তানের এগেনস্টে ম্যাচ খেলে ফর্মে আসে। ভারতের শ্রেয়াস আইয়ার, KL রাহুল, হার্দিক পান্ডে, এমন কোনো ব্যাটার বাদ নাই যারা আমরা টিমের লেগে ভালো কিছু করতে পারে, যেটা পাকিস্তানের মধ্যে নাই। ইভেন রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল পর্যন্ত প্রপার ব্যাটার হিসেবে আমরা রেকগনাইজ করি, বাট পাকিস্তানের ক্ষেত্রে তারা খেললেও তারা সেরকম কোনো কিছু চেঞ্জ করতে পারে না। ওপেনের দিক থেকে ফাক্কার জামানের পরিবর্তে যে ইমামুল হক লইছে, ইমামুল হকের ওই সময় ওই সিঙ্গেলটা নেওয়া উচিত আসলো না। এজ এ রেজাল্ট সে কিন্তু মোটামুটি ভালো সেট আসলো এবং খুব সুন্দর খেলতে আসছিল, সেখানে নিজের উইকেটটা হারাইছে। বাবর আজম, সে যে 23 রান করছে, 23 রানের মধ্যে 5টা 4 মারছে, বল ভালোভাবে ব্যাটে আইতাছিল, বাট হার্দিক পান্ডের বল আউট হয়ে গেছে, কিছুই করতে পারছে না। পাকিস্তান বরাবরই ব্যাটিং ডিপার্টমেন্টে উইক আমরা জানি, কিন্তু বোলিং ডিপার্টমেন্ট তারা যে প্রাউড ফিল করে, যেখানে ওয়ার্ল্ডের বেস্ট একটা বলার। ইভেন ম্যাচ শুরু হওয়ার আগে তাদের যে কোচ স্টাফ বা প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু বরাবর দাবি করতেছে যে ভারতের থেকে নাকি পাকিস্তানের বোলিং অ্যাটাক খুব ভালো বুমরার পরিবর্তে। ঠিক আছে, আমরা মানি বুমরা ছাড়া, বুমরা যদি থাকতো গতকালকে তাহলে কিন্তু পাকিস্তান 240 রানও করতে পারতো না, ওই 180 বা 190-এর কাছাকাছি থাকতো, 200-র আগে আউট করতে পারতো। বাট সেই জায়গার মধ্যে ভারতের ইনএক্সপিরিয়েন্স একটা বলার হর্ষিত রানা এবং মোহাম্মদ শামি, হার্দিক পান্ডে মিলে কিন্তু ভালো বল করছে পেস বোলিং। বাট অন্যদিকে যদি পাকিস্তানের কথা কই, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রফ, তারা পাকিস্তানের একটা বরাবরই টপ ক্লাস বোলিং তারা বিচার করে, কিন্তু যদি পারফরমেন্স দেখি কিচ্ছুই না। শাহিন আফ্রিদি 8 ওভারে 74 রান, পাকিস্তানের একজনের খুব খুব সেরা বলার। এইরকম বলার কোনো দরকার নাই টিমের মধ্যে, যে বল ক্রুশিয়াল টাইমের মধ্যে উইকেট নিতে পারে না। আনফর্চুনেটলি রোহিত শর্মার যে বলটা আসতো খুব দুর্দান্ত একটা ইয়র্কার করছে, ঠিক আছে হইতে পারে, বাট কিন্তু সে যে রান লিক করছে এত অল্প রান ডিফেন্ডের মধ্যে, এটা কিন্তু একটা বলার থেকে আমরা আশা করি না। হ্যারিস রফ, যার পেসের কারণে পর্যন্ত লস খাইতেছে, মার খাইতেছে। নাসিম শাহ, রোহিত শর্মা কি সুন্দর 6 মারলো, সেরকম কোনো আর্লি উইকেট পাইছে না। অ্যাজ এ রেজাল্ট পাকিস্তান কিন্তু ভারতের প্রেশারই ক্রিয়েট করতে পারছে না। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। প্রত্যেকটা ICC ইভেন্টের আসার আগে তারা অনেক কিছু বড় বড় কথা কয়, ভারত নাকি ভারতের তারা হারাইব, কিন্তু এন্ড অফ দ্য ডে রেজাল্টটা কিন্তু উল্টা হয়ে যায়। কোনো মতেই তারা ভারতকে হারাতে পারে না, অনেক চেষ্টা করে আসছিল। আমরা কন্টিনিউ দেখতে দিচ্ছি ICC ইভেন্টের মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার রেকর্ড ভালো আসছিল, ভারত থেকে উপরে আসছিল, 3-2-এর ব্যবধান আসছিল, বাট গতকালকের ম্যাচে সম্পূর্ণ এটা ইকুয়াল হয়ে আছে 3-3। আমার মনে হয় না আগামী কয়েক বছর যদি এরকম চলতে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাহলে ভারত ওই রেকর্ডের অনেক অনেক উপরে যাবো যে 3-3-এর সব ব্যবধান আছে, এটা আরও বাড়াই দিতে পারবো ভারত। কারণ যে পটেনশিয়াল বা ভারতের ব্যাটসম্যানের বা বলার যে ক্যাপাবিলিটি আছে, পাকিস্তানের মধ্যে এরকম ক্যাপাবিলিটি আছে, বাট তারা এটা এক্সপোজ করতে পারতেছে না যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে তারা কীভাবে সেটা করব। পাকিস্তানের ক্রিকেটের এখানে শুধরাইতে গেলে একমাত্র দুইটিও আছে, তাদের যে বড় বড় যে দুই দিগ্গজ ধরে রাখে, রিজওয়ান আর বাবর আজম, এই দুইটারে টিম থেকে বাদ দিতে লাগবো। পাকিস্তানের কাছে ট্যালেন্ট আছে, বাট এই দুইটা টিমের হেডেক হয়ে গেছে, না কোনো দিক দিয়ে কাজ আইতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে, না ভালো সাকসেস পাইতেছে। এই দুইটারে যদি বাদ দেয় তাহলে পাকিস্তানের যে ইয়াংস্টার আছে যারা PCL ভালো খেলতেছে, তারা যদি এখানে চান্স দেয় তাহলে মোটামুটি ধরা নেওয়া যেতে পারে যে তারা ভালো কিছু করতে পারবে। পাকিস্তান দুবের কন্ডিশনে যেহেতু স্পিন দিতে, সেখানে কিন্তু তার যে স্পিনার ছিল যারা টেস্ট ম্যাচ খেলছিল ইংল্যান্ডের এগেস্টে, সেই দুইজন স্পিনার থেকে যে কোনো একজন স্পিনারে কিন্তু সেখানে নিতে পারতো, বাট তারাও নিচ্ছে না। তো যাই হোক, এটা তারা সিলেকশন কমিটির ব্যাপার। প্রত্যেকবারই তারা এরকম কথা কয়, সিলেকশন করে সেটা কয় ওয়ান অফ দ্য বেস্ট টিম সিলেকশন, কিন্তু যেই ম্যাচের রেজাল্ট আয় তারপরে কয় সিলেকশন ভালো হয়েছে না। হয়েছে পাকিস্তান, বাংলাদেশও সেম, বাট পাকিস্তান থেকে বাংলাদেশ একটু বেটার টিম সিলেকশনের মধ্যে আমি কইতে পারবো। তার পেস বোলিং অ্যাটাক এবং স্পিন বোলিং অ্যাটাক খুব ইকুয়াল।
মানে যে কোনো টিমের একটা কন্ডিশনের যে কোনো কন্ডিশনে একটা তারা চ্যালেঞ্জ দিতে পারবো। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, নাই ইউনিটি, নাই বোঝা পরামর্শ, ভালো একটা ডিসিশন নিতে পারে, আর ডিসিশন নিলে এগুলির ব্যাক করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট প্লেয়ারের পারফরমেন্স নাই, টিমের পারফরমেন্স নাই, ইন্ডিয়ার সঙ্গে কন্টিনিউ হারতেছে। এবং তারা যে টুর্নামেন্টে খেলতে তাদের নাম্বার ওয়ান ধান্দা থাকে যে তারা ভারতরে হারাতে দিব, ট্রফি বাদ দাও, আগে ভারতরে হারাও। কিন্তু তারা ওই টার্গেটে খেলে এবং অ্যাজ এ রেজাল্ট ভারতের এগেনস্টে ম্যাচ হারে এবং তারা টুর্নামেন্ট থেকে বার হয়ে যায়। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আগামী 10 বছরও তারা এরকম চলতে থাকবে যদি তারা কিছু স্টেপস এগ্রেসিভ না নেয়।